হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথসের সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো। আজকের ক্লাসে আমরা রেলওয়ে এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমি তোমাদের 28শে ডিসেম্বর 2020 সেকেন্ড শিফটের 15টা প্রশ্ন করিয়েছিলাম। আজকে পরের 15টা প্রশ্ন করাবো। তো তোমাদের রিকোয়েস্ট করব তোমরা প্রথম থেকে একদম শেষ অবধি ভিডিওটা দেখো। আজকের ক্লাসে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন করানো হবে। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো কি বলছে। if x is equal to a sin t আর y is equal to b tan t হয় তাহলে a square by x square minus b square by y square এর মান কত? কি বলছে দেখো, বলেছে কি x is equal to a sin t আর কি বলেছে y is equal to b tan t। আমাকে কার মান বার করতে বলেছে a square by x square minus b square by y square। দেখো এখান থেকে আমি কি পাচ্ছি, আমি যদি এটাকে বাপাশে আনি তাহলে কি আসে x by a is equal to sin t, আর এটাকেও যদি আমি বিটাকে বাপাশে আনি তাহলে কি হয় y বাই বিটা গুণ ছিল বাপাশে আসলে ভাগ হয়ে যাবে is equal to tan t। আচ্ছা আমাকে দেখো a বাই x এর মান চেয়েছে তাই না, a স্কয়ার বাই x স্কয়ার মানে কি a বাই x তার হোল স্কয়ার। এটাকে যদি আমি উল্টে দিই তাহলে দেখো আমার a বাই x চলে আসে, আর ডান পাশে sin t ছিল তাহলে উল্টে দিলে কি হবে 1 বাই sin t, sin t তলায় কিছু নেই মানে কি 1 আছে তাহলে 1 বাই sin t। আচ্ছা আমাকে কি চাই a স্কয়ার বাই x স্কয়ার, তাহলে এটার পুরোটার আমি হোল স্কয়ার করে দেবো, হোল স্কয়ার করে দিই তাহলে আমার a স্কয়ার বাই x স্কয়ার চলে আসে। আর এদিকেও আমি কি করব হোল স্কয়ার করব, তাহলে আমার কি আসে দেখো আবার 1 বাই sin t মানে কি 1 বাই sin t মানে হচ্ছে sin এর উল্টো করলে কি হয় কোসেক আসে, তার মানে এটা ইজ ইকুয়াল টু হবে কি কোসেক স্কয়ার t। আর এখানে কি এখানেও ঠিক সেম করব y বাই b এর, এটাকে যদি y বাই b টাকে উল্টে দিই দেখো আমার কার মান চাই b স্কয়ার বাই y স্কয়ার, তাহলে এটাকে আমাকে উল্টাতে হবে, তাহলে y বাই b কে উল্টে দিলে কি হবে b বাই y ইজ ইকুয়াল টু কত হবে 1 বাই tan t, একই রকম করে। আর এটাকেও স্কোয়ার করব এটাকেও স্কোয়ার করব, তাহলে বি বাই ওয়াই স্কোয়ার করলে কত বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, ওটাই আমাকে চেয়েছে ইজ ইকুয়াল টু 1 বাই tan মানে কি tan এর উল্টো করলে কি হয় কট হয়, তাহলে হবে কত কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার টি। এখানে আমাকে কার মান চেয়েছে এটার মান, তাহলে দেখো a স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি এর মান হচ্ছে কত কোসেক স্কোয়ার টি, তাহলে লিখলাম কোসেক স্কোয়ার টি মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এর মান কত কট স্কোয়ার টি, তাহলে মাইনাস হবে কট স্কোয়ার টি। cos স্কয়ার টি মাইনাস cot স্কয়ার টি মানে কত হবে 1 হবে। আমি তোমাদের আগের দিন করিয়েছিলাম, কি কি ফর্মুলা গুলো একবার বলে দিই। আচ্ছা এখানে কি কি ফর্মুলা কাজে লাগালাম তোমাদের আমি সবগুলো একবার বলে দিই। দেখো কোসেক থিটা দিয়ে লিখছে, কোসেক থিটা মানে আমি কি লিখতে পারি 1 বাই সাইন থিটা, মানে সাইন থিটার উল্টো করলে কোসেক থিটা হয়। সেক থিটা ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি 1 বাই কস থিটা, মানে কস থিটার উল্টো করলে সেক থিটা হয়। আর কট থিটা হচ্ছে ট্যান থিটার উল্টো, মানে কট থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি 1 বাই ট্যান থিটা। তার মধ্যে আমি কোন ফর্মুলা দুটো কাজে লাগালাম এই যে সাইন এরটা আর ট্যান এরটা, মানে 1 বাই ট্যান কট, ঠিক আছে এই দুটো কাজে লাগালাম। আর একটা এগুলো তোমরা লিখে নাও, হ্যাঁ না জানলে তোমরা লিখে নাও এগুলো। আর কি কি ফর্মুলা জানি আমি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আর কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই ফর্মুলাগুলো কিন্তু আমরা জানি, হ্যাঁ এগুলো তোমরা সবাই লিখে নাও, ঠিক আছে। এগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্ক ত্রিকোণমিতির প্রত্যেকটা অঙ্ক করতে গেলে লাগবে, আর রেলে কিন্তু ত্রিকোণমিতি আসবেই, দুটো তিনটে করে ত্রিকোণমিতির অঙ্ক আসবেই, 3-4টে করে। তারপরেরটা দেখো কি বলছে, যদি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে দ্য ভ্যালু অফ পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6 প্লাস আর টু দি পাওয়ার 6 ভাগ, মানে এটা এখানে ব্র্যাকেট টাইপের হবে, হ্যাঁ ভাগটা পরে আছে, এর মান কত হবে। দেখো প্রথমে আমাকে কি বলেছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আমি এখান থেকে কি করতে পারি আর স্কোয়ারটাকে ডান পাশে পাঠাতে পারি, তাহলে আমার কি আসে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু আসে মাইনাস আর স্কোয়ার ছিল ডান পাশে গেলে আর স্কোয়ার। আমাকে কার মান বার করতে বলেছে এইটার মান। আচ্ছা আমি এইটুকুকে টুকছি, হ্যাঁ বা পুরো ওইটুকুকেই টুকি, পুরোটাকেই টুকে ফেলি, পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6 মাইনাস আর টু দি পাওয়ার 6 বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। আচ্ছা আমি এইটুকুকে কি লিখতে পারি, কি লিখতে পারি আমি পি স্কোয়ার তার হোল কিউব প্লাস কিউ স্কোয়ার তার হোল কিউব মাইনাস আর টু দি পাওয়ার 6 যেরকম আছে লিখে দিলাম বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার যেরকম আছে লিখে দিলাম। এটা দেখো আমি যদি এটাকে এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি তাহলে কার ফর্মুলা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের, তার ফর্মুলা কি এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
এ ভুল বললাম, দেখো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখানে সেটাই কাজে লাগাবো। এখানে দেখো, এখানে এ কত, এ হচ্ছে পি স্কোয়ার, আর বি কত, বি হচ্ছে কিউ স্কোয়ার। তাহলে কি হবে, এ কিউব প্লাস বি কিউব করলে এ প্লাস বি, এ মানে কত হবে পি স্কোয়ার, বি মানে কত প্লাস কিউ স্কোয়ার, তার হোল কিউব মাইনাস 3ab, 3 ইন্টু এ মানে কত পি স্কোয়ার, ইন্টু বি মানে কত কিউ স্কোয়ার, ইন্টু এ প্লাস বি মানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এই পুরোটা হয়ে গেল, আর পড়ে থাকলো কি মাইনাস আর টু দি পাওয়ার 6, মাইনাস আর টু দি পাওয়ার 6, নিচেই কত আছে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। আচ্ছা, আবার আমি কি জানি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে আর স্কোয়ার, তাহলে এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের জায়গায় কি বসিয়ে দেবো, আর স্কোয়ার। তাহলে কি হবে, আর স্কোয়ার তার হোল কিউব মাইনাস 3 পি স্কোয়ার কিউ স্কোয়ার, আবার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের জায়গায় কি বসাবো, এই যে আর স্কোয়ার, মানে ইন্টু আর স্কোয়ার মাইনাস আর টু দি পাওয়ার 6 বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। এটাকে করলে কত, আর স্কোয়ারের হোল কিউব করলে কত, আর টু দি পাওয়ার 6। আচ্ছা, এই আর টু দি পাওয়ার 6 এখানে হবে, আর টু দি পাওয়ার 6 আর আর টু দি পাওয়ার 6 কেটে যায়, তাহলে কত পড়ে থাকে মাইনাস 3 পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। এই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার আর পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার কেটে যায়, তাহলে পড়ে থাকবে কত মাইনাস 3। তাহলে উত্তর কত হবে মাইনাস 3। তারপরটা, আচ্ছা দেখো কি বলছে, ইফ এক্স স্যাটিসফাইজ দ্য ইকুয়েশন, মানে এক্স যদি ওটাকে সিদ্ধ করে সমীকরণটাকে, কি সমীকরণ বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকাল টু 0। আমাকে কার মান বের করতে হবে, এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব এর মান। এটা এক্স কিউব, হ্যাঁ, এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব। দেখো এখানে আমি কি করতে পারি, এটা এটা মানে আমি লিখতে পারি এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, তাই না। কি করে আসছে দেখো, এক্স স্কোয়ার কে আমি কি লিখতে পারি, এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x রয়েছে, তাহলে 2 ইন্টু এক্স ইন্টু 1 লিখতে পারি, প্লাস 1 কে আমি কি লিখতে পারি 1 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। এটা মানেই তো কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার ফর্মুলা, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, মানে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। আচ্ছা, এর হোল স্কোয়ার যদি 0 হয় তার মানে এক্স মাইনাস 1 ও 0 হবে, তার মানে এক্স এর মান কত হবে 1 হবে। এখানে আমি বসিয়ে দিই এক্স এর মান, তাহলে কত হবে 1 কিউব মাইনাস 1 বাই 1 কিউব, মানে কত 1 কিউব 1 মাইনাস 1 বাই 1 করলে 1 হয়, তার মানে 0। এটার মান কত হবে 0 হবে। তারপরটা দেখো কি বলছে, যদি এইটা ইজিক্যাল টু √4 মাইনাস √3, আচ্ছা এটাকে 2 কি, তাহলে কি বলেছে আমার √19 মাইনাস এক্স √12, তলায় 1 আছে তো তলায় 1 আর আমি লিখলাম না, থাকাও যায় না থাকাও তাই, ইজিক্যাল টু √4 মাইনাস √3 হয়, তাহলে এক্স এর মান। দেখো আমার প্রথম কাজ কি হবে, এখানে সবার আগে রুট রয়েছে, তাহলে এটাকে আমি যদি হোল স্কোয়ার করে দিই তবেই রুট উঠবে, তাহলে আমাকে দুপক্ষেই হোল স্কোয়ার করতে হবে। হোল স্কোয়ার করলে এই বাইরের রুটটা উঠে গেল, তাহলে কত পড়ে থাকছে 19 মাইনাস এক্স √12 ইজিক্যাল টু, এটা দেখো এ, এটা যদি বি ধরি তাহলে এ মাইনাস বির হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ে, তার ফর্মুলা কি এ স্কোয়ার, স্কোয়ার মানে কি √4 এর স্কোয়ার করলে কত হয় 4 হয়, মাইনাস 2ab, 2 ইন্টু এ কত √4 আর বি কত √3, তাহলে এবি করলে কত হয় 3 4 12, মানে √12। এখানে দেখো √12 আছে, এখানে √12ই রাখছে, হ্যাঁ আর ভাঙলাম না, প্লাস বি স্কোয়ার, বি মানে কত √3 তার স্কোয়ার করলে হয় শুধু 3 হয়। তাহলে এদিকে কত আসছে 19 মাইনাস এক্স √12 সমান সমান 4 আর 3 7 মাইনাস 2 √12। আমাকে এক্স এর মান বের করতে হবে, তাহলে মাইনাস এক্স √12 সমান সমান কত হবে 7, আর এদিকে 19টা ডান পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে 7 মাইনাস 19 করলে হয় মাইনাস 12 মাইনাস 2 √12। আচ্ছা দেখো এদিকে মাইনাস রয়েছে, এদিকে দুটোই মাইনাস রয়েছে, তাহলে আমি মাইনাসটা কমন নিতে পারি, এখানে কমন নিয়ে নিলাম, মাইনাস কমন নিয়ে নিলে এইটা এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই মাইনাস কেটে গেল, তাহলে এক্স ইজিক্যাল টু কি হলো, এই 12টাকে যদি বা পাশে গুণ ছিল ডান পাশে তলায় পাঠিয়ে দিলাম ভাগ হয়ে যাবে, তাহলে আমি দুটোরই তলায় লিখলাম, হ্যাঁ 12 √12 প্লাস 2 √12 বাই √12 ভেঙে দিলাম, দুটোরই তলায় দিয়ে দিলাম, হ্যাঁ কারণ এটা এই √12 কেটে যায়, আর 12 √12 মানে কত হয় √12 হয়, তাই না, প্লাস 2, তোমরা করণীয় নিরসন করেও করতে পারো, 12 √12 মানে এখানে √12 দিয়ে গুণ, এখানেও √12 দিয়ে গুণ, তাহলে কত হয় 12 √12 বাই √12 গুণ করলে 12, এরকম করেও হবে, ঠিক আছে। কিন্তু আমি আবার 12 ইজিক্যাল টু আমি কি লিখতে পারি √12 গুণ √12ও লিখতে পারি, সেটা বাই √12 ছিল, এরকম করেও তুমি করতে পারো, ঠিক আছে, নানান রকম করেই হবে। আচ্ছা, এটা ইজিক্যাল টু কি, আমার তো এটা নেই, এটাকে ভেঙে দিয়েছে, √12 আমি লিখতে পারি 2 গুণ 2 গুণ 3, রুটের মধ্যে যোগ 2, রুটের মধ্যে দুটো 2 মানে একটা 2 বেরিয়ে আসে, 2 √3 যোগ 2 মানে 2 + 2 √3, অপশন বি। তারপর একটা,
আচ্ছা দেখো কি বলছে, যদি p is equal to 2 plus 0.2 ভাগ 0.2 into 2 minus 1 into 2, আচ্ছা লিখি, হ্যাঁ, তাহলে p is equal to কি বলেছে, 2 plus 0.2 ভাগ দিয়েছে তো ওটাকে আমি বাই দিয়ে লিখি, 0.2 ভাগটাকে বাই দিয়ে দিলাম, হ্যাঁ, 0.2 আর 0.2, 0.2 আর 2 গুণ করলে কত, 0.4, আচ্ছা মাইনাস 1 আর 2 গুণ করলে হয় 2, এটা একটার পরে পয়েন্ট, এটাও একটার পয়েন্ট, পয়েন্ট উঠে যায়, 2 আর 4 কাটাকুটি করলে কত হয়, 1 এর 2, তাহলে দেখো এই 2 মাইনাস 2 কেটে যায়, তাহলে কত পড়ে থাকে, 1 এর 2। আচ্ছা এবার কিউ এর মানটাও বের করি, কিউ ইজ ইকুয়াল টু কি বলেছে, 2, এখানে মাইনাস, এটাও একই রকম 0.2 বাই 0.4, 0.2 আর 2 গুণ করলে কত, 0.4, মাইনাস 2 2, এখানে 2 আর 2 কেটে যায়, তাহলে কত হয়, মাইনাস 1 হয়, তাহলে কত হচ্ছে, 2 এর থেকে আমি যদি 1 বাদ দিই তাহলে 1 মাইনাস, আচ্ছা এই পয়েন্ট উঠে গেল, এটা কত হচ্ছে, 1 এর 2 হচ্ছে, তার মানে 1 মাইনাস 1 এর 2 করলে কত হয়, 1 এর 2। আমাকে কি বের করতে হবে, p বাই কিউ, তাহলে p এর মান কত, হাফ, কিউ এর মান কত, হাফ, তাহলে হাফ বাই হাফ করলে কত হয়, মানে p বাই কিউ ইজ ইকুয়াল টু কত হবে, হাফ বাই হাফ মানে একই হয়, এক উত্তর। তারপরটা দেখো কি বলছে, বলছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার এবি বিসি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ ও আর। তাহলে আমাকে একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হবে, একটা সমবাহু ত্রিভুজ জানো যার তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান, মোটামুটি একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম, এর নাম দিলাম এ বি আর সি। আচ্ছা কি বলছে দেখো, বলছে এবি বিসি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ ও আর। এবি বাহুর মধ্যবিন্দু এরকম জায়গায় একটা হবে, বিসি বাহুর মধ্যবিন্দু এরকম জায়গায় একটা হবে, আর এসি বাহুর মধ্যবিন্দু এরকম জায়গায় একটা হবে, এগুলো যথাক্রমে এবিটার বলেছে পি, মানে এটার নাম হচ্ছে পি, বিসিটার হচ্ছে কিউ, এটার নাম হচ্ছে কিউ, আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে আর, এখানে হচ্ছে আর। আচ্ছা ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 4 সেমি, মানে এবি ইজ ইকাল টু বিসি ইজ ইকাল টু এসি হচ্ছে কত, 4 সেমি। তাহলে পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল কত, আচ্ছা পি কিউ আর দেখো, পি কিউ আর মানে এগুলোকে আমাকে যুক্ত করতে হবে তবেই আমি এটা পাবো। দেখো এখানে আমি টোটাল কটা ত্রিভুজ পেলাম, এই একটা ত্রিভুজ, মানে এই ছোট একটা, মানে এই যে এপিআর, এই একটা ত্রিভুজ পাচ্ছি, এই একটা ত্রিভুজ পাচ্ছি, এই ভিতরের একটা ত্রিভুজ পাচ্ছি, আর এই একটা ত্রিভুজ পাচ্ছি, এখানে টোটাল কটা ত্রিভুজ পেলাম, 4টে ত্রিভুজ পেলাম ছোট ছোট। আর প্রত্যেকটা যখন আমি মধ্যবিন্দু গুলো দিয়ে জোড়া লাগাবো তখন এই যে 4টে ত্রিভুজ পাবো তাদের প্রত্যেকের ক্ষেত্রফল সমান হবে, ঠিক আছে। আর এই একটা বড় ত্রিভুজ পেয়েছি, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে, এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফলের 1/4 ভাগ, তাই না, এটা যদি 4টে সমান পাই তাহলে 1/4 ভাগ হবে। তাহলে বড় ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য কত বলেছে, ত্রিভুজটির মানে এখানে বড় ত্রিভুজটার মানে এবিসির, হ্যাঁ, বাহুর দৈর্ঘ্য 4 সেমি বলেছে। আমি কি জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি জানি আমরা, √3/4 ইন্টু বাহু, বাহু স্কোয়ার। আর একটা কি, সমবাহু ত্রিভুজের উচ্চতা, উচ্চতার ফর্মুলা কি, √3/2 ইন্টু বাহু, এগুলো না লিখে রাখো তোমরা, হ্যাঁ, এটা বাহু স্কোয়ার। তাহলে এখানে কি, এখানে সমবাহু ত্রিভুজ আগে বড় ত্রিভুজটার ক্ষেত্রফল বার করি, মানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, কারণ বড়টার বাহু দিয়েছে 4 সেমি, 4 স্কোয়ার করলে কত, 16, মানে 4, 16কে কাটলে 4, তাহলে কত হচ্ছে 4√3। তাহলে পিকিউআর ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, কত হবে, টোটালটার 1/4 ভাগ, মানে 4√3, মানে এটা হচ্ছে পিকিউআর এর ক্ষেত্রফল কত হবে, ত্রিভুজ 4√3/4, মানে কত হচ্ছে, 4 দিয়ে কেটে গেলে হয় √3, তাহলে হবে অপশন সি। তারপরটা দেখো কি বলছে, এখানেও একটা সমবাহু ত্রিভুজ বলেছে, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য √3 একক, তাহলে আমাকে কি করতে হবে, একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হবে, এঁকে ফেললাম একটা সমবাহু ত্রিভুজ। তারপরে বাহুর দৈর্ঘ্য বলেছে √3 একক, ত্রিভুজটির পরিবৃত্তের ব্যাসার্ধ, দেখো দুই ধরনের জিনিস, একটা পরিবৃত্ত একটা অন্তর্বৃত্ত। পরিবৃত্ত মানে এর বাইরে দিয়ে যদি বৃত্ত আঁকি তবে সেটা হয় পরিবৃত্ত, ঠিক আছে, ঠিক গোল হলো না, জায়গাটা বৃত্ত ধরে নাও। আর ভিতর দিয়ে যদি আঁকি তখন সেটাকে বলা হয়, যদি এরকম টাইপের আঁকি তখন সেটাকে বলা হবে, মানে ভিতর দিয়ে এরকম করে যদি আঁকি সেটা হয়ে যাবে অন্তর্বৃত্ত, ঠিক আছে। তা বৃত্তের একটা নিশ্চয়ই কেন্দ্র থাকবে, পরিবৃত্তেরও একটা কেন্দ্র থাকবে, অন্তর্বৃত্তেরও একটা কেন্দ্র থাকবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে বলেছে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, মানে এইগুলো বলে দিয়েছে, আমাকে কি বার করতে হবে, আমাকে এর ব্যাসার্ধটা বার করতে হবে, মানে ধরো এইটা, এইটা আমি যদি দেখো
এই ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এই বিপরীত ত্রিভুজের মধ্যবিন্দু অবধি, এই বিপরীত বাহুর এই শীর্ষবিন্দু থেকে ওর বিপরীত বাহুর মধ্যবিন্দু অবধি টানি, এটাকে কি বলা হয়? মধ্যমা বলা হয়। ঠিক আছে, এই মধ্যমা আর এর পরিকেন্দ্র কিন্তু একই সরলরেখায় অবস্থিত হবে। হ্যাঁ, আর কি করবে আর এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই বিন্দুটাকেই বলা হয় ভরকেন্দ্র। এই যে বিন্দু, এর কেন্দ্রটাকেই বলা হয় ভরকেন্দ্র। আর আমরা জানি সমবাহু ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, মানে এইটুকু যদি 2 হয়, এটুকু তাহলে কত হবে? 1 হবে। ঠিক আছে, এখান থেকে এত দূর যদি 2 হয়, নিচের থেকে এতটুকু হবে 1। আর এই দুই ভাগটাই হচ্ছে আমার পরিবৃত্তের ব্যাসার্ধ। এই দুই ভাগটাই হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, মানে কত হবে? এই মধ্যমার 2/3 ভাগ, 2 ভাগ বলতে মধ্যমার 2 ভাগ আর নিচেরটুকু 1 ভাগ, তাহলে মধ্যমা টোটাল কতটা? 3 ভাগ হচ্ছে। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে? মধ্যমার 2/3 ইন্টু মধ্যমা। আবার কি জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা ইজিক্যালটুই হচ্ছে কি? মধ্যমা ইজিক্যালটুই ত্রিভুজের উচ্চতা। দেখো আমি আগের অঙ্কটাতে তোমাদের উচ্চতার ফর্মুলাটা লিখিয়েছিলাম, কি লিখিয়েছিলাম? √3/2 ইন্টু বাহু। এখানে বাহুর দৈর্ঘ্য কত বলেছে? √3 বলেছে, তাহলে উচ্চতা কত হবে বা মধ্যমা কত হবে? √3/2 ইন্টু √3, দুটো √3 গুণ করলে কত হয়? 3/2 হয়। তাহলে আমার মধ্যমা কত বেরোলো? 3/2 একক, এত একক। আমাকে কি বের করতে হবে? পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধটা এই যে কি বললাম একটু আগে, 2/3 ইন্টু মধ্যমা হবে। আর অন্তর্বৃত্তের ক্ষেত্রে ঠিক উল্টোটা, মানে এইটুকু চেয়েছে আমার, তাই না? ওটা হয়ে যাবে 1/3 ইন্টু মধ্যমা। পরিবৃত্তের ক্ষেত্রে উপরের ভাগটা মানে 2/3 ইন্টু মধ্যমা, আর অন্তর্বৃত্তের ক্ষেত্রে নিচেরটুকু মানে ছোটটুকু 1/3 ইন্টু মধ্যমা। ঠিক আছে, এটাই দুটোর মধ্যে তফাৎ। তাহলে 3/2 হচ্ছে আমার মধ্যমা, তো সেটা ইন্টু যদি আমি 2/3 করি, ইন্টু 2/3, তাহলে 2 2 কেটে যায়, 3 3 কেটে যায়, তাহলে ত্রিভুজটার পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে? কেটে গেলে 1 হবে। অপশন ডি। বোঝা গেল? আচ্ছা, তারপরেরটা, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু তোমরা লিখে রাখো। হ্যাঁ, তারপরেরটা দেখো কি বলছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে সব থেকে কম কত বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত জানি আমরা? একের পরে 3টে শূন্য, একের পরে 3টে শূন্য। আচ্ছা, তোমরা বর্গমূল করা শিখেছো নিশ্চয়ই, এটাও আমি বর্গমূল করব। আচ্ছা, বর্গমূল কিভাবে করে? এইভাবে। ঠিক আছে, এখানে কি হয়, এখানে আমি আগে দেখে নিই যে কতগুলো সংখ্যা রয়েছে। কতগুলো সংখ্যা রয়েছে? 4টে, মানে জোড় সংখ্যক রয়েছে। তাহলে আমি কি ধরবো? দুটো দুটো করে নিতে হয়। তাহলে আমি প্রথম এই জোড় সংখ্যা থাকলে দুটো দুটো করে, বিজোড় সংখ্যা থাকলে একটা একটা করে। এখানে 4টে রয়েছে মানে জোড় ভাগে রয়েছে। তাহলে আমি প্রথম দুটোকে নেবো। 10, 10 মানে কি 10-এর মধ্যে কত দিয়ে দেবো? 3 দিয়ে যায়, মানে 3 তিরিককে 9। তাহলে এখানে 3 লিখবো, আর এখানে কত লিখবো? 3 তিরিককে 9 লিখবো। তারপরে বিয়োগ করব, কত হয়? 1। আর কটা সংখ্যা বসে? এই পরের দুটো সংখ্যা বসে যাবে, মানে 100 বসে যাবে। তারপরে এদিকে দাগ দিয়ে দিলাম। এবার কি করতে হয়? এদিকে যেটা বসেছে তার ডবল নিতে হয়। 3-এর ডবল কত? 6। এইবার কি করব আমি? এই 6-এর পরে আমি বিভিন্ন সংখ্যা বসিয়ে দেখব, আর যত বসাবো, মানে ধরো 1 বসায় তাহলে একবার দেবো, মানে 61 হবে, 61 গুণ 1 করব। যদি 2 বসায় তাহলে কত হবে? 62 গুণ 2। সেইটা আবার কি 100-র কম অথবা 100-র সমান হতে হবে। তা আমি যদি 62 গুণ 2 করি তাহলে আমার হয়ে যাবে 124, মানে 100 তো আসছে না, তাহলে আমাকে কত নিতে হবে? 1ই নিতে হবে। তাহলে 1 এখানে নেব, আর 1 এখানে বসিয়ে দেবো। আর কত দিয়ে গুণ করবো? 61 গুণ 1 মানে কত হয়? 61। তাহলে আমার অবশিষ্ট থাকছে কত? 9, 6 একে 7, 3। তাহলে আমার কত? আমি যদি এই 1000 থেকে 39 বাদ দিতাম, তবেই আমার একটা পূর্ণবর্গ সংখ্যা চলে আসতো, মানে কত হতো? 961 হতো, তাই না? এটাই একটা পূর্ণবর্গ সংখ্যা হতো। আচ্ছা, তাহলে আমার কত বিয়োগ করলে বিয়োগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে? এই যে 39 বাদ দিলে। ঠিক আছে, হয়ে গেল এটা। তারপরটা দেখো কি বলছে, প্রথম 8টি যৌগিক সংখ্যার গড় ও প্রথম 8টি মৌলিক সংখ্যার গড়ের মধ্যে পার্থক্য কত? দেখো, মৌলিক সংখ্যা তো তোমরা জানো কোনগুলোকে মৌলিক সংখ্যা বলে, যেগুলোকে সেই সংখ্যা ছাড়া আর কোনো কিছু দিয়ে মানে ভাগ করা যায় না, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা কি? যেগুলোকে অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেগুলোই হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে আমি আগে যৌগিক সংখ্যা কোনগুলো 8টা সেগুলো আগে আমি লিখে নিই। তাহলে যৌগিক সংখ্যা কোনগুলো হবে? দেখো, কোনগুলো যেগুলোকে ভাগ করা যায়? তাহলে 4 হবে, তারপরে কত? 5 হবে না, 6 হবে, 7 হবে না, 8 হবে, 9, 9 কেও ভাগ করা যায় 3 দিয়ে, 9 হবে, 10 হবে, 10 কে ভাগ করা যায়, তারপরে কত? 12 হবে, 12 কে ভাগ করা যায়, তারপরে কত? 14 হবে, 14 কেও ভাগ করা যায়,
কটা হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আর আটটা বলেছে, তারপরেরটা কত হবে? 15 হবে। আচ্ছা, এদের গড় বলেছে, তাহলে এদের গড় কি করে বেরোয়? এদের সবার যোগফল ডিভাইডেড বাই যতগুলো সংখ্যা আছে তত, মানে কতগুলো? 8টা, ডিভাইডেড বাই 8 হবে। তাহলে বের করি এটা কত হয়। আচ্ছা, যোগ করব। 4 আর 6 10, 10 আর 8 18, 18 আর 9 27, 27 আর 10 37, 37 আর 12 49, 49 আর 14 63, 63 আর 15 কত হয়? 78 হয়। তাহলে 78 বাই 8। আচ্ছা, এটাকে 2 দিয়ে যায়, আমি এরকম রেখে দিই, দেখি তারপরে আবার কি আসে। আর প্রথম 8টি মৌলিক সংখ্যার গড়, তাহলে প্রথম 8টা মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা তোমরা জানো কোনগুলো? মৌলিক সংখ্যা সমান সমান কোনগুলো? 2 মৌলিক সংখ্যা, 1 মৌলিকও না যৌগিকও না, ঠিক আছে? 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, তারপরে কত? 7 মৌলিক সংখ্যা, তারপরে 11 মৌলিক সংখ্যা, তারপরে 13 মৌলিক সংখ্যা, তারপরে 17 মৌলিক সংখ্যা। আচ্ছা, কতগুলো হলো? 8টা বলেছে। 1 2 3 4 5 6 7, আর একটা কত? 19 মৌলিক সংখ্যা। তাহলে এদের গড় করব, মানে এগুলো সবার যোগ করব, ডিভাইডেড বাই কত? 8টা আছে, বাই 8 করব। আচ্ছা, যোগ করলে কত হয় দেখি। 2 আর 3 5, 5 আর 5 10, 10 আর 7 17, 17 আর 11 28, 28 আর 13 41, 41 আর 17 58, 58 আর 19 কত হবে? 77। তাহলে কত হচ্ছে? 77/8। আচ্ছা, আমাকে কি বার করতে বলেছে? যৌগিক সংখ্যার গড় ও মৌলিক সংখ্যার গড়ের মধ্যে পার্থক্য। তাহলে যৌগিক সংখ্যার গড় কত পেলাম? 78/8। মৌলিক সংখ্যার গড় কত পেলাম? 77/8। এদের পার্থক্য কত হবে? 78/8 মাইনাস 77/8। লসাগু করে দিই, 8ই হবে। তাহলে 78 মাইনাস 77 করলে কত হয়? 1 হয়, মানে 1 এর 8 হবে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে একটি লোক তার মোট মূলধনের 1/2 অংশ বার্ষিক 5% সুদের হারে, 1/3 অংশ বার্ষিক 8% সুদের হারে ও বাকি অংশ 10% সুদের হারে জমা রাখেন। তিনটি খাতে তার মোট আয় বছরে 800 কোটি টাকা হলে তিনি কত মূলধন বিনিয়োগ করেছিলেন? আচ্ছা, মূলধন দেয়া নেই, আমি ধরলাম তিনি x টাকা বিনিয়োগ করেছিলেন। তাহলে কি বলেছে? মূলধনের 1/2 অংশ, মূলধনের 1/2 অংশ কত? মানে x/2। সেটা কত পার্সেন্ট সুদের হারে? 5%। আর মানে বছর কত দিনের জন্য রেখেছেন? 1 বছরের জন্য। তাহলে 5% হলে কত টাকা সুদ পাবে? PTR/100 আমরা জানি। তাহলে এটা হচ্ছে মূলধন P ইন্টু T মানে কত? 1 ইন্টু R মানে কত? 5/100। এটা একটা। দ্বিতীয় ভাগটা কত? মূলধনের হচ্ছে 1/3 অংশ, মানে কত? x/3। P টাও কত হবে? x/3 হয়ে যাবে। ইন্টু সুদের হার কত? আর 8%, আর 1 বছরের জন্য 1 ইন্টু 8/100। আচ্ছা, তৃতীয় ভাগটা কত? বাকি টাকা। বাকি মানে কত? তাহলে টোটালটা আমার x রেখেছে কত? x/2 আর x/3। তাহলে বাকি থাকবে কত? x মাইনাস x/2 মাইনাস x/3। লসাগু করলে কত হয়? 3 আর 2 এর হয় 6, মানে 6x মাইনাস 3 দুগুণে 6 মানে 3x মাইনাস 3 দুগুণে 6 মানে 2x। তাহলে কত হবে? x/6 হবে। তাহলে বাকি অংশটা কত? x/6 ইন্টু ওটাও 1 বছরের জন্য, ইন্টু ওটাই সুদের হার কত? 10% ইন্টু 10/100 সমান সমান কত হবে? তিনটে খাতে মোট কত আয় হচ্ছে, মানে কত সুদ পাচ্ছে? 820 ইকুয়াল টু 820। আচ্ছা, এটা আমি সবার নিচে 100 আছে তো আমি আর কাটলাম না, গুণ করে দিই উপরে উপরে। তাহলে 5x/200 প্লাস এটা কত হবে? 8x/300 প্লাস তারপর একটা 10x/600 সমান সমান কত? 820। লসাগু করলে কত হয়? 200 300 আর 600 হবে 600। তাহলে 3 দুগুণে 6 মানে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে হবে 3 5 15x যোগ 2 দিয়ে গুণ করতে হবে মানে 16x যোগ 600 কে 1 দিয়ে গুণ করতে হবে মানে 10x সমান সমান 820। যোগ করলে কত হয়? 15 আর 16 কত হয়? 31 আর 10 41x সমান সমান 600 কে ডান পাশে পাঠিয়ে দিই, তাহলে 820 গুণ 600। আমার 41 কেও আমি বাঁ পাশের তলায় নিয়ে চলে আসি, ডান পাশের তলায় নিয়ে চলে আসি, বা 41। তাহলে এটাকে কাটলে 41 দুগুণে 82 মানে 20, 6 দুগুণে 12 শূন্য শূন্য শূন্য। তাহলে x এর মান কত? তিনি কত মূলধন বিনিয়োগ করেছিলেন? 12,000 টাকা। অপশন ডি। তারপর একটা দেখো কি বলছে। বলছে একটি নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভালো কথা। বিজয়ী প্রার্থী মোট ভোটের 48% ভোট পেয়েছেন, মোট ভোটের, হ্যাঁ? আর অপর প্রার্থী 68টি ভোট পেয়েছেন, যেটা মোট ভোটের 34%। তাহলে দেখো, মোট ভোটের 34% হচ্ছে 6800, ঠিক আছে? তাহলে বিজয়ী প্রার্থী কত পার্সেন্ট ভোট পেয়েছে? মোট ভোটের 48%। তাহলে 48% সমান সমান কত হবে? 6800/34 ইন্টু 48, তাই না? এটা কাটাকুটি যায়, 34 দিয়ে কাটলে কত হয়? 2, 34 দুগুণে 68, তাহলে 200। তাহলে কত হলো? 48 দুগুণে 96 শূন্য শূন্য, মানে বিজয়ী প্রার্থী কতগুলো ভোট পেয়েছে? এই যে 9600টা ভোট পেয়েছে।
আর অপর প্রার্থী কতগুলো ভোট পেয়েছে, মানে 6800টা ভোট পেয়েছে, যে হেরেছে আর কি। তাহলে মোট ভোটের এত কিছু ভোট, আচ্ছা 34% ভোট পেয়েছে, আর কিছু ভোট হচ্ছে অবৈধ ছিল। বিজয়ী, আমাকে কি বের করতে বলেছে, বিজয়ী প্রার্থী কত ভোটে জয়ী হয়েছেন। দেখো কত ভোটে জয়ী হওয়া মানে কি, মানে সে বিজয়ী প্রার্থী মাইনাস, এই বিজয়ী প্রার্থী মাইনাস হেরে যাওয়া প্রার্থীর ভোট, অত ভোটে জয়ী হয়েছে। তাহলে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে 9600টা, হারা প্রার্থী ভোট পেয়েছে 6800টা। তাহলে কত ভোটে জয়ী হয়েছে, বিজয়ী প্রার্থীর ভোট মাইনাস হারা প্রার্থীর ভোট। তাহলে কত হবে, বিয়োগ করি, 008, 6 × 7 2। তাহলে কত ভোটে পরাজিত হয়েছে, এই বিজয়ী প্রার্থী কত ভোটে জিতেছে, বা হারা প্রার্থী কত ভোটে হেরেছে, মানে 1800 ভোটে জিতেছে। 2800 ভোট কোথায় আছে, দেখো এখানে আমি অপশন বি পেয়ে যাচ্ছি, কিন্তু বাকিগুলোর প্রথমে আরেকটা অবৈধ ভোটের সংখ্যা কত, দেখো এ পেয়েছে 48% ভোট, এ পেয়েছে 74%, 34% ভোট, তাহলে বাকিটাই অবৈধ। তাহলে কতটা অবৈধ, 48 আর 34 যোগ করলে কত হয়, 4 8 12, 2 হাতে 1, 3 4 4 8, 82। তার মানে টোটাল পার্সেন্ট মানে কত, 100%। তার মধ্যে 82% যদি বৈধ হয়, তাহলে অবৈধ কত হবে, 100 - 82। এই ভুল বললাম, 82% যদি বৈধ হয়, তাহলে অবৈধ কত হবে, 100 - 82, মানে কত পার্সেন্ট হবে, 18% ভোট হচ্ছে অবৈধ ভোট। ঠিক আছে, এরকম করেও বের করা যাবে। আচ্ছা, আমি কি জানি যে 34% মানে হচ্ছে আমার 6800, তাহলে 18% সমান কত হবে, 18% সমান তাহলে একই রকম করে 6800 গুণ 18 ডিভাইডেড বাই 34। 34 দিয়ে এটাকে কাটলে হয় 200, মানে 18 দুগুণে 3600। তাহলে অবৈধ ভোটের সংখ্যা কত, 3600, মানে 2800 প্রথমটা, দ্বিতীয়টার উত্তর 3600, অপশন বি। ঠিক আছে, বা প্রথমটা দেখেই আমি বুঝে যাচ্ছি। তারপর একটা দেখো কি বলছে, এবিসিডি একটি সামান্তরিক যার বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো যাতে বিসি ইজ ইকাল টু সিই হয়। আচ্ছা, এখানে একটা দাড়ি বা কিছু একটা হবে, হ্যাঁ। এ কমা ই যুক্ত করলে তা সিডি কে পি বিন্দুতে ছেদ করে এবিই ত্রিভুজের ক্ষেত্রফল হবে। আচ্ছা দেখো কি বলছে, একটু একটু করে করি। এবিসিডি একটি সামান্তরিক বলেছে, তাহলে একটা সামান্তরিক আঁকি আগে। এরকম টাইপের সামান্তরিক হয়। সামান্তরিক কাকে বলে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, তাকেই বলা হয় সামান্তরিক। এটা একটা সামান্তরিক, এর নাম দিলাম এ বি সি আর ডি। তারপরে কি বলেছে দেখো, এবিসিডি একটি সামান্তরিক যার বিসি বাহুকে ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম। আচ্ছা, বিসি বাহু কোনটা, এইটা, এটাকে ই পর্যন্ত আমি বাড়িয়ে দিলাম, তারপরে আবার এই যুক্ত করেছে। এদিকে বাড়ালে দেখো একে দিকে ছেদ করবে না, আমাকে এদিকেই বাড়াতে হবে, এদিকে বাড়িয়ে দিলাম। বিসি বাহুকে ই পর্যন্ত এমন ভাবে বাড়ালাম যাতে বিসি ইজ ইকাল টু সিই হয়, মানে এইটুকু আর এইটুকু যেন সমান হয়। ঠিক আছে, আমি তো বিসি, এটা হচ্ছে সি, হ্যাঁ, আর এইটুকু সমান। ভালো কথা। তারপরে কি বলেছে, এই যুক্ত করলে তার সিডি কে পি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এই কে আমি যুক্ত করলাম, এই যে এ আর ওইটা ই, এটাকে আমি যুক্ত করলাম। ঠিক আছে, যেটা কি করছে, সিডি কে পি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এটা না আঁকাটা ঠিক হয়নি, আমি এখানে আবার আঁকছি পাশে, দেখো ভালো করে। এটা হচ্ছে সামান্তরিকটা ছিল, আঁকা ভুল আঁকলে কিন্তু ওটা করা যাবে না, হ্যাঁ, কারণ এটা বড় হয়ে গেছিল, আবার বেঁকে গেল। যাক, এটা এই লেভেলে, হ্যাঁ, এটা মোটামুটি এইবার ঠিক আছে। আঁকাটা এরম টাইপের হবে, হ্যাঁ। এখানে বড় ছোট হয়ে যাচ্ছিল, বুঝতে অসুবিধা হতো, হ্যাঁ। এ বি সি ডি, এটা হচ্ছে সামান্তরিক ছিল। আর বিসি বাহুকে আমি ই পর্যন্ত বর্ধিত করেছি, মানে এখানে, আর এখানে কি সিডি, সিডি কে বলেছে পি বিন্দুতে ছেদ করে, এই যুক্ত করলে, তাহলে এইটা হবে পি বিন্দু, এই বিন্দুটা। এবার কি বলেছে, তাহলে এবিই ত্রিভুজের ক্ষেত্রফল। এবিই ত্রিভুজ মানে কোনটা, এই যে এই বড় ত্রিভুজটা, এই বড় ত্রিভুজটা হচ্ছে এবিই। সেটা কি বলেছে, সেটাই সামান্তরিকের ক্ষেত্রফলের কি হবে। দেখো, এই এবি ত্রিভুজের এই অংশটুকু তো আমার সামান্তরিকের মধ্যেই রয়েছে, তাই না? তাহলে বাকি থাকলো কোন অংশ, এই উপরের অংশটুকু, এই উপরের অংশটুকু বাকি থাকলো। দেখো এখানে এই উপরের অংশটুকু আর এই অংশটুকু যেটুকু বাদ আছে, মানে এ ডি পি, এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল না সমান হবে, মানে এই সামান্তরিকের ক্ষেত্রফল আর এবি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। কি করে হচ্ছে দেখো, এখানে কি বলেছিল, বিসি ইজ ইকাল টু ইসি। আমি এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব, হ্যাঁ, এই এডিপি আর পিইসি। দেখো কি বলেছে, বিসি ইজ ইকাল টু সিই, তাহলে আমি কি লিখতে, আচ্ছা বিসি আর এডিও সমান হবে, তাই না, কারণ এরা কি, এরা সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে বিসি ইজ ইকাল টু যদি ইসি হয়, তাহলে এডি ইজ ইকাল টু ইসি হবে। তাহলে আমি কি পেলাম, এডি ইজ ইকাল টু ইসি।
আবার কি, আবার দেখো এই যে এই কোণটা মানে কোণ সিপিই, আর এই কোণটা মানে কোণ এপিডি, মানে কোণ সিপিই ইজ ইকাল টু হবে কোণ এপিডি, তাই না? এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় বিপ্রতীপ কোণ। এদেরকে বিপ্রতীপ কোণ বলে। বিপ্রতীপ কোণ কোনটা? এই দেখো, ধরো এরকম একটা সরলরেখা পরস্পর যদি ছেদ করে তাহলে এই কোণটা আর এই কোণটা হয় সমান, এদেরকে বিপ্রতীপ কোণ। আবার এই কোণটা এই কোণটাও হয় সমান, বিপরীত দিকের কোণগুলো সমান হয়, এদেরকে বলা হয় বিপ্রতীপ কোণ। আচ্ছা, আর একটা জিনিস আমি কি পাচ্ছি দেখো, এই এডি আর বিই এরা সমান্তরাল, কারণ সামান্তরিকের বিপরীত বাহু, এটা আর এটা সমান্তরাল, সামান্তরিকের বিপরীত বাহু। এদের মাঝে ভেদক হচ্ছে কি, এই হচ্ছে এদের মাঝখানে ভেদক, তাহলে এই দুটো সমান্তরাল বাহু, তাই এরম যদি একটা ভেদক কাজ করে তাহলে আমার এই কোণটা আর এই কোণটা মানে কোণ ডিএপি আর কোণ পিইসি, এই দুটো কোণ সমান হয়, এদেরকে বলা হয় একান্তর কোণ। মানে এই কোণটা আর এই কোণটা সমান হয়, এদেরকে কি বলা হয়? একান্তর কোণ। মানে আমি কি লিখতে পারি? কোণ ডিপিএ বা এপিডি, যাই একই, এটা এ, হ্যাঁ, ইজ ইকাল টু কোণ সিইপি, এদেরকে কি বলা হয়? একান্তর কোণ। ঠিক আছে, এদেরকে বলা হয় একান্তর কোণ। তাহলে আমি এই দুটো ত্রিভুজের মানে এডিপি ত্রিভুজ আর সিইপি ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা সমান পেলাম, এই কোণটা মানে ডিপিএ আর ইপিসি এই কোণ দুটো সমান পেলাম, আর কি পেলাম? আর কোণ ডিএপি আর কোণ পিইসি সমান। তার মানে আমি লিখতে পারি ত্রিভুজ এডিপি সর্বসম ত্রিভুজ সিইপি। কারণ এটা কোণ সর্বসমতা অনুসারে, দেখো একটা বাহু আর দুটো কোণ, মানে বাহু কোণ কোণ বা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড বা কোণ কোণ বাহু আর কি, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড লিখছি, হ্যাঁ, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড সর্বসমতা অনুসারে। তারপরেই আমি লিখতে পারি ত্রিভুজ এডিপি ইজ ইকাল টু ত্রিভুজ সিইপি, মানে এই ত্রিভুজ দুটো সমান। তার মানে দেখো এই ত্রিভুজটার উপরের অংশটুকু আর এই অংশটুকু সমান, তা উপরের অংশটুকু যদি আমি নিচে নিয়ে চলে আসি তাহলেই কি হয়ে যাবে? সামান্তরিকটার সাথে সমান হয়ে যাবে। তাহলে কি হবে? এটা এই বি ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকাল টু এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফলের সমান হবে। ঠিক আছে, তারপরেরটা দেখো কি বলছে, বলছে গণিত পরীক্ষায় 20 জন ছাত্রের প্রাপ্ত নম্বর দেওয়া হয়েছে 7, 9। আচ্ছা, আমাকে কি বার করতে হবে? 2 ইন্টু মিডিয়ান মাইনাস মোড। আচ্ছা, মিডিয়ান মানে জানো তোমরা মধ্যমা। কি করে বার করে? যেই কতগুলো ইয়ে দিয়ে দিলে ওগুলোকে আমাকে কি করতে হয়? ছোট থেকে বড় অব্দি আগে সাজাতে হয়, তারপরে যে মাঝামাঝি থাকবে সেইটা হবে তার মিডিয়ান, আর মোড মানে হচ্ছে সংখ্যাগুরু মান, যেটা সব থেকে বেশি বার আছে সেটা হচ্ছে মোড। দেখো আমাকে প্রথম কাজ হবে, আমাকে ছোট থেকে বড় অব্দি সাজাতে হবে। তাহলে আমার ছোট কে আছে এখানে? 7 আছে, তাহলে লিখলাম 7। তারপরে কে আছে? 7-এর পরে 9, 9 আর আছে কোথাও? নেই, তাহলে 9ও লিখে ফেললাম, 9 লেখা হয়ে গেল। তারপরে 12 আছে, 12 কোথায় কোথায় আছে? এখানে 12 আছে, এখানে 12 আছে, এখানে 12, মানে 3টে 12 পেলাম, তো লিখে ফেলি 3টে 12, 12 12 12। তারপরে কি আছে? 13, 13 এখানে একটা আছে, একটা একটা আর আছে, এখানে একটা 13 আছে, মানে 13 দুটো আছে, হ্যাঁ, 13 13 লিখে ফেললাম। তারপরে কি 14, 14 কতগুলো আছে? একটা, দুটো, তিনটে, চারটে, আর আছে? না, আর নেই, তাহলে 4টে 14, একটা, দুটো, তিনটে, চারটে। তারপরে কি আছে? 15, 15 কতগুলো আছে? এখানে, এদিকে আর নেই, তাহলে 15 একটাই আছে। তারপরে কে আছে? 16 একটা আছে, লিখে ফেলি 16। তারপরে কে আছে? 17 একটা আছে, লিখে ফেলি 17। তারপরে কে আছে? 18, দেখো দুটো, এখানে একটা, 3টে 18 আছে, তাহলে 18 18 18। তারপরে 19 কতগুলো আছে? একটাই আছে, তাহলে 19। আর 20 কতগুলো আছে? দুটো আছে, 20 20। তাহলে এগুলো লিখে ফেললাম। এইবার আমার টোটাল কতগুলো আছে? 20 আছে। তো যখন আমার টোটাল 20টা বা এরকম যখন জোড় সংখ্যা থাকবে তখন আমার মধ্যমা দুটোর মধ্যে থেকে তাদের গড় করতে হবে, যদি জোড় সংখ্যা থাকে। কোন দুটোর মধ্যে? তা সেটারও নিয়ম আছে, সেটা হবে যেই দুটো হবে সেটা হবে একটা 20/2, একটা হবে 20/2 প্লাস 1। এই দুটো যেই যত নম্বরে হবে সেই দুটোর আমাকে গড় করতে হবে। 20/2 করলে কত? 10, আর 20/2 মানে 10 যোগ 1 মানে 11, এটা করলে তাহলে 10 নম্বর আর 11 নম্বরে যেই সংখ্যা দুটো থাকবে তাদের গড় করতে হবে। আর যদি বিজোড় সংখ্যা থাকে, মানে ধরো 21 রয়েছে, তাহলে আমি কি করব? তাহলে আমি করব হচ্ছে 21 যোগ 1/2, মানে বিজোড় সংখ্যক থাকলে তখন কি করতাম?
যেটা রয়েছে ধরো 21 খানা রয়েছে, তাহলে 21 যোগ 1 বাই 2, যদি 11 থাকতো মানে 11 যোগ 1 বাই 2 মানে 6 নম্বরটাকে ভাবতাম, বা এখানে 22 বাই 2 মানে 11 নম্বরটাকে নিতাম, ঠিক আছে। তাহলে যখন জোড় সংখ্যক থাকবে তখন দুটো দুটো জিনিসের গড় করতে হবে, আর যদি বিজোড় সংখ্যক থাকে তাহলে একটাই, মাঝামাঝি যেটা সেটা আর কিভাবে নেবো এই ফর্মুলায়। তাহলে এখানে দেখবো 10 নম্বর আর 11 নম্বর স্থানে কে আছে, এখানে 10 নম্বর কোনটা দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 14 হচ্ছে 10 নম্বর, 15 হচ্ছে 10 নম্বর, এদের কি করবে, এদের গড় নেবো। তা 14 আর 14 গড় করলে কত হবে, 14ই হবে, তাই না। তাহলে আমি মোট কত, এই মিডিয়ান কত পেলাম, মিডিয়ান পেলাম হচ্ছে 14। এবার আমাকে কি করতে হবে, মোট বার করতে হবে। মোট কত, মোট মানে হচ্ছে যেটা সব থেকে বেশি বার আছে, এখানে দেখো 14 4 বার আছে, তাহলে মোট কত হবে, 14 হবে। আমাকে কার মান বার করতে বলেছে, 2 ইন্টু মিডিয়ান মাইনাস মোড, মানে 2 ইন্টু মিডিয়ান কত 14 মাইনাস মোড কত 14, মানে কত হয় 14 দুগুণে 28 মাইনাস 14 মানে কত হবে 14, অপশনে। বোঝা গেল। আচ্ছা তারপরেরটা দেখো, দেখো কি বলছে, সর্বনিম্ন পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো যেটি 12 15 18 দ্বারা বিভাজ্য। তা যখনই 12 15 18 দ্বারা বিভাজ্য বলবে সেটাকে আমার কি করতে হয়, লসাগু করতে হয়। 12 15 আর 18 লসাগু করবা, দেখবা হবে কত। আচ্ছা করি আমি, হ্যাঁ 3 দিয়ে যায় তিনটাকেই, তাহলে 3 4 12, 3 5 15, 3 6 18, তারপরে কত দিয়ে যায়, 2 দিয়ে যায়, 4 আর 6 কে দুটোকে গেলেই হবে, 2 দুগুণে 4 5 আর 3, আর যাচ্ছে আর যাচ্ছে না, তাহলে আমি গুণ করে দেবো, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60, আর 3 60 কে 180। আচ্ছা এবার দেখতে হবে এদের মধ্যে কোন সংখ্যাটা 180 দিয়ে বিভাজ্য, ঠিক আছে, বা 180 আবার খালি বিভাজ্য হলেও হবে না, আবার পূর্ণবর্গও হতে হবে। তা দেখো এই 625 আর 1225 তো 180 দিয়ে বিভাজ্য হবেই না, শেষে শূন্য নেই, 400 হবে না, তাহলে পড়ে রয়েছে আমার কত 900। দেখো 180 কে 5 দিয়ে গুণ করলে কিন্তু 900 হয়, তাই না। আর 900 কি, 900 আবার একটা পূর্ণবর্গ সংখ্যা, 30 এর স্কোয়ার করলে 900 আসে, তাহলে পূর্ণবর্গ সংখ্যা কোনটা হবে, এখানে 900 হবে, যেটা 180 দিয়েও বিভাজ্য, আবার এই মানে তিনটে সংখ্যা দিয়ে বিভাজ্য মানে 180 দিয়ে বিভাজ্য হলে হবে, তাহলে উত্তর হবে 900। তারপরেরটা দেখো কি বলছে, 2600 টাকা দুভাগে এমন ভাবে রাখা হলো যাতে 10% সরল সুদের হারে, আচ্ছা সুদের হারে, এমনি সুদ যখন বলবে না তার মানে ধরে নিতে হবে সরল সুদ, আর চক্রবৃদ্ধি সুদ হলে ওরা কিন্তু আলাদা করে বলে দেবে, হ্যাঁ। সুদের হারে প্রথম অংশের 5 বছরের সুদ ও 9% সুদের হারে দ্বিতীয় অংশে, মানে দুটো ভাগে ভাগ করেছে, ঠিক আছে, তাহলে প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগ, দ্বিতীয় অংশে 6 বছরের সুদ সমান হয় 10% সুদের হারে কত টাকা রাখা হয়েছিল। দেখো প্রথম ভাগে 10% রেখেছে, টোটাল টাকা আছে কত 2600, তা আমি ধরছি প্রথম ভাগে রেখেছিল হচ্ছে x টাকা, আর দ্বিতীয় ভাগে রেখেছিল কত হবে তাহলে, টোটালটা 2600, তাহলে x যদি প্রথম ভাগে রাখে দ্বিতীয় ভাগে হবে কত 2600 মাইনাস x টাকা, ঠিক আছে। আচ্ছা প্রথম ভাগে কত পার্সেন্ট সুদের হারে, দেখো 10%, আর কত বছরের জন্য 5 বছরের, তাহলে সুদ কত হবে প্রথম ভাগের আসল x, তাহলে ptr বাই 100 ওই ফর্মুলায় ফেলবো, মানে p মানে কত আসল, ইনটু t মানে কত সময়, প্রথম বছরটা প্রথম ভাগটা 5 বছরের জন্য 5, ইনটু pt ইনটু r, সুদের হার কত 10%, মানে 10 ডিভাইডেড বাই 100। এটা আবার সমান বলেছে ওইটার, তাহলে এটা ইজিক্যাল টু আমি কি লিখতে পারি, দ্বিতীয় ভাগের সুদের সমান, তাহলে দ্বিতীয় ভাগের ptr বাই 100 করলে কত হবে, দ্বিতীয় ভাগের p কত 2600 মাইনাস x, ইন্টু টি কত দ্বিতীয় ভাগের ক বছরের জন্য, এই যে 6 বছরের জন্য, ইন্টু আর কত সুদের হার কত দ্বিতীয় ভাগের 9, তাহলে এত বাই 100, এই দুটো সমান বলেছে। আচ্ছা কারণ কি এখানে বলেছে দেখো 6 বছরের সুদ সমান হয়, এই যে 6 বছরের সুদ সমান হয়, তাই এই দুটো সমান, দুদিকেরই তলায় 100 100 আছে, কেটে দিলাম, আর কিছু যাচ্ছে, এদিকে দেখো 6 আর 10 কে কাটা যায়, 6 কে 2 দিয়ে কাটলে 3, আর 10 কে 2 দিয়ে কাটলে 5, তাহলে কত হবে গুণ করে দিই, 5 5 25x ইজিক্যাল টু, এদিকে তাহলে কত হচ্ছে 2600 মাইনাস এক্স, আর 3 নং 27, আচ্ছা তাহলে 26 কে 27 দিয়ে গুণ করি কত হয়, 6 7 42 2 হাতে 4, 7 দুগুণে 14 আর 4 18, গুণ 6 দুগুণে 12 2 হাতে 1, 2 দুগুণে 4 একে 5, তাহলে 2 8 2 10 শূন্য হাতে 1, 5 এর কাছে 7, মানে 702 আর দুটো শূন্য বসবে, তাহলে কত হবে 702 0 0 মাইনাস 3 নং 27x। আচ্ছা তাহলে 25x আর 27x ডান পাশে আছে, বাদিকে আসলে যোগ হয়ে যাবে, তাহলে কত হবে 25 আর 27 যোগ করলে হয় 52x, সমান সমান কত 702 0 0, তাহলে x সমান সমান কত হবে 702 0 0 বাই 52। আচ্ছা এটাকে 4 দিয়ে যায়, 4 দিয়ে যায় কিনা কি করে বুঝবো, দেখো লাস্টের দুটো শূন্য রয়েছে, তাহলে লাস্টের যদি দুটো শূন্য থাকে তার মানে সেটাকে 4 দিয়ে যায়, অথবা লাস্টের দুটো সংখ্যাকে যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলেও সেটাকে 4 দিয়ে যায়। আর 4 তেরং 52 জানি, তাই আমি 4 দিয়ে দিই, 4 তেরং 52, এটাকে 7 মধ্যে যাই একবার, তাহলে থাকছে 30, 7 বার, তারপরে থাকছে 22 মানে 5 বার, তারপরে 2 0 5 0,
আচ্ছা 13 আছে, আর এটাকে মানে 13 দিয়ে যাবে, দিয়ে দিই একবারে। তাহলে 17 এর মধ্যে 13 একে 13, তারপরে থাকছে 45, মানে 3 13 39, তারপরে থাকছে 65, 5 13 65, লাস্টে থাকছে 0। আচ্ছা এটা আমার কার মান বেরোলো? এক্স এর মান, তাই না? আমাকে কি বের করতে বলেছে? 10% সুদের হারে কত টাকা? 10%টা প্রথম ভাগেই, মানে আমাকে এক্স এর মানটাই চেয়েছে, তাহলে উত্তর কত হবে? 1350। তো আজকে তোমাদের এত দূরই থাকবে। তো আশা করি তোমাদের সবার ক্লাসটা খুব ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর যদি এরকম ভিডিও তোমরা আরো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটাকে ক্লিক করে দেবে, তাহলে সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকের মতো এত দূরই থাকবে। তোমরা ভালো করে অঙ্ক করো, ভালো করে পড়াশোনা করো, আর সবাই সুস্থ থাকো। চলো, বাই।